আসসালামু আলাইকুম এভরিওয়ান। মায়ের মৃত্যু গল্পের সিজন 2 শেষ পর্ব। আর ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবা। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আফসানার দিকে তাকিয়ে দেখি ও কেমন করে যেন নিঃশ্বাস ফেলতেছে, দেখে মনে হচ্ছে অনেকটা রেগে আছে। আমি আফসানাকে বললাম, কি হয়েছে তোমার? আফসানা আমাকে বলল, আমি বাসায় যাব, তুমি বরং এখানে একাই থাকো। আমি বললাম, কেন, কি হয়েছে? হঠাৎ করে এভাবে কথা বলছো কেন? আফসানা কিছুই বলছে না, সে একদম চুপ করে আছে। আমি বুঝতে পারলাম মেয়েদের হয়তোবা এটাই স্বভাব, কোনো কারণ ছাড়াই রাগ করা। তারপরও আমি আর কিছু বললাম না। সেদিনের মতো অফিসের সব কাজ শেষ করে দুজন একসাথে বাসায় চলে আসলাম। বেশ ভালোই কেটেছে দিনটা, অনেক কিছুই নতুন করে জেনেছি। বাসায় এসে রাতে টেবিলে বসে খেতে বসলাম। মেঘলা ম্যাডাম আমাকে বলল, কি রে রেদওয়ান, কেমন কেটেছে আজকের দিন? অফিসের প্রথম দিন কেমন লাগলো? আমি বললাম, হ্যাঁ আপু, অনেক ভালো কেটেছে। মেঘলা ম্যাডাম বলল, তোকে তো অনেক আগে থেকে বলেছিলাম তুই বাবার দায়িত্বটা নিয়ে নে, বাবা অনেক কষ্ট করেছে, এখন তুই বড় হয়েছিস, তুই কর, কিন্তু তুই তো শুনিস না। আমি বললাম, হ্যাঁ আপু, এখন থেকে আমি করব, তোমাদের আর কষ্ট করা লাগবে না। কথাটা বলার কারণ হচ্ছে রেদওয়ানকে পাওয়া পর্যন্ত ওনাদের সকল দেখাশোনা, সকল কষ্টের দায়িত্বের দায়ভার আমি নিব। সবার সাথে খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে আসলাম। এমন সময় পেছনে ফিরে দেখি আফসানা এসেছে। আফসানা আমাকে উদ্দেশ্য করে বলল, রেদওয়ান ভাইয়া, তোমাকে একটা কথা বলার ছিল। আমি বললাম, হ্যাঁ বলো, কি বলতে চাও? আফসানা বলল, রেদওয়ান ভাইয়া, তুমি আগের থেকে অনেকটাই বদলে গেছো। তোমাকে এখন দেখলে আমার ভয় কম হয়। আগে আমার সাথে কেমন জানি করতে, তোমাকে দেখলেই ভয় পেতাম, মনে হতো আমি তোমার কাছে আসলেই তুমি আমার উপর ঝাঁপিয়ে পড়বে, কিন্তু এখন তুমি সেই রকম না, এখন তুমি অনেকটাই বদলে গেছো। আমি বললাম, আরে ওইসব কিছু না, আর আমি কেন তোমার উপর ঝাঁপিয়ে পড়ব? এসব হচ্ছে তোমার দুশ্চিন্তা, বুঝতে পেরেছো? আমাকে নিয়ে বাজে কথা না ভেবে ভালো কথা ভাবো, তাহলে দেখবে আমাকে ভয় আর পাবা না। আমি বুঝতে পেরেছি আফসানা কথাগুলো কেন বলতেছে, তার কারণ হচ্ছে ও রেদওয়ানকে অনেকটাই ভয় পায়। আফসানা বলল, ঠিক আছে ভাইয়া, আমি তাহলে এখন আসি। আমি বললাম, একটা কথা বলার ছিল আফসানা। আফসানা বলল, হ্যাঁ ভাইয়া বলো। আমি বললাম, যেটা জিজ্ঞেস করব কাউকে কিন্তু বলতে পারবা না। আফসানা বলল, হ্যাঁ ভাইয়া বলো, কাউকে আমি বলবো না। আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার ওনেক্স সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড রেদওয়ান8 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। আমি বললাম, আচ্ছা, একটা জিনিস এখনো আমার মাথায় আসছে না, আমি কেন জানি অনেক কিছুই ভুলে গিয়েছি। আমি যখন বাসায় থেকে চলে গিয়েছিলাম তারপর থেকে কি হয়েছে এটা আমি নিজেও জানি না। তুমি কি আমাকে একটা জিনিস মনে করিয়ে দিতে পারবে? আফসানা বলল, হ্যাঁ ভাইয়া বলো। আমি বললাম, আমি বাসা থেকে কেন বের হয়ে গিয়েছি। আমার কথাটা শুনে তো আফসানা অনেকটাই চমকে গেল আর আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি বললাম, এভাবে চেয়ে থাকা লাগবে না, আমাকে বলো প্লিজ। আফসানা বলল, সত্যি কি তোমার কিছুই মনে নেই? আমি বললাম, মনে আছে নাকি নেই সেটা তুমি পরে দেখতে পারবে, আগে তোমাকে যেটা বলেছি সেটা বলো প্লিজ। তারপর আফসানা আমাকে সবকিছু খুলে বলল। মেঘলা ম্যাডামের আব্বু নাকি রেদওয়ানকে অন্য জায়গায় বিয়ে দিতে চায়, যে কিনা এই শহরের নামকরা বিজনেসম্যান রায়হান চৌধুরীর একমাত্র মেয়ে প্রিয়া। রেদওয়ান প্রিয়া মেয়েটাকে একটুও পছন্দ করে না, কারণ প্রিয়া মেয়েটা অনেক ছেলের সাথে বারে গিয়ে রাত কাটায়। এক কথায় যত রকমের খারাপ কিছু আছে সবকিছুই তার হাতের মুঠোতে। রেদওয়ান যতই খারাপ হোক না কেন সে কখনো এসব খারাপ কাজে যায়নি। হতে পারে একটু বদমেজাজি, কিন্তু এসব খারাপ কাজে নিজেকে কখনোই লিপ্ত করেনি। আফসানার মুখে সকল কথা শুনে আমি বুঝতে পেরেছি কেন এবার রেদওয়ান চলে গিয়েছে। কারণ রেদওয়ান যদি না যেত তাহলে ওর বাবা নিশ্চয়ই প্রিয়া মেয়েটার সাথে রেদওয়ানের বিয়ে দিয়ে দিত। অন্যদিকে রেদওয়ান নাকি আফসানাকে অনেকটাই ভালোবাসে। এবার আমি সবকিছুতেই ক্লিয়ার, রেদওয়ানকে খুঁজতে এবার আর আমার কোনো সমস্যা হবে না। আমি কালকে থেকে রেদওয়ানকে খুঁজে বের করার চেষ্টা করব। এদিকে রিয়া আর ওর চাচাতো বোন সেতু একসাথে একটা বদ্ধ রুমে আসলো। সেইখানে রাখা আছে একটি বই, যেই বইটিতে লেখা আছে মানবনগরীতে আসার একমাত্র উপায়।
রিয়া কোনোভাবে আর দেরি করলো না, তাড়াতাড়ি করে বইটা খুলে লেখাগুলো পড়ে মানবনগরীতে দুজন একসাথে প্রবেশ করলো। রিয়ার এখন একমাত্র কাজ রনিকে খুঁজে বের করা। সে যেহেতু পড়ি, তাই রনিকে খুঁজে বের করতে তার আহামরি সময় লাগবে না। রিয়া যে করেই হোক না কেন রনির পা ধরে হলেও মাফ চেয়ে নিবে, রনির সব কথা শুনবে। রনি যতক্ষণ না মাফ করবে ঠিক ততক্ষণ পর্যন্ত পা ধরে বসে থাকবে। অন্যদিকে আমার সৎ বাবা আর আমার সেই চাচাতো বোন, ওরা সংসার করছে। এটা কিন্তু এই সমাজের কেউ জানে না। যদি জানে তাহলে তো সমস্যা হবে। সবাই বুঝতে পারবে আমি সেদিন নির্দোষ ছিলাম, আমার কোনো দোষ ছিল না। তাই তারা সেই গ্রাম ছেড়ে শহরে চলে যায়। আর শহরে কে রাখে কার খোঁজ? তাদের জীবনটা এখন জাহান্নাম হয়ে গিয়েছে। এদিকে পরের দিন সকালে আমি উঠে নাস্তার টেবিলে বসলাম। এমন সময় মেঘলা ম্যাডাম আমাকে বলল, তুই তোর ফেভারিট জায়গায় এখন আর যাস না? আমি একটু বুদ্ধি খাটিয়ে বললাম, কোনটার কথা বলতেছো? মেঘলা ম্যাডাম বলল, ওই যে তুই যে আগে একটা এতিমখানায় যেতি না, ওইটার কথা বলতেছি। আমি বললাম, আচ্ছা বুঝতে পেরেছি, কিন্তু মনে মনে ভাবতেছি এতিমখানাটা কোথায়। তখন আমি আবার মেঘলা ম্যাডামকে বললাম, আচ্ছা আপু, এতিমখানা কোনটার কথা বলতেছো? এতিমখানা তো মোটামুটি সবগুলোই আমার ফেভারিট, সবগুলোতে গেলে আমার মন ছুঁয়ে যায়। মেঘলা ম্যাডাম বলল, আরে বগুড়াতে যে এতিমখানাটা আছে না, তুই একটু বেশি যেখানে যাস, ওইটার কথা বলতেছি। এবার আমি একদম ক্লিয়ার হয়ে গেলাম। মনে মনে ভাবলাম রেদওয়ান হয়তোবা সেখানে আছে। তার কারণ হলো রেদওয়ানের ওই জায়গাটা যেহেতু সবচাইতে বেশি প্রিয়। আমি তাড়াতাড়ি করে নাস্তা করে সোজা বের হয়ে গেলাম। গাড়ি নিয়ে সোজা বগুড়ার উদ্দেশ্যে রওনা হলাম। আমার মন বলছে রেদওয়ান সেখানে আছে, কোনোভাবে ওকে যদি ফ্যামিলিতে আমি ফিরিয়ে আনতে পারি তারপর আমার দায়মুক্ত হবে। তারপর সবাইকে বিদায় জানিয়ে আমি আমার নতুন গন্তব্যে চলে যাব। জানি না তারপর আমি কোথায় যাব, কিন্তু এতটুকু জানি আমাকে অনেক কিছু করতে হবে। আমার মায়ের প্রতিশোধ আমাকে নিতেই হবে। তারপর এখন বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। অন্যদিকে মেঘলা রনির সেই ফাইলটা নিয়ে ওই ঠিকানায় বের হয়ে গেল। মেঘলা শুধু ভাবতেছে রনি আর রেদওয়ান কি একজনই নাকি আলাদা। এই কথাটা অনেকদিন ধরেই তাকে ভাবাচ্ছিল। তাই এখন সে আর দেরি না করে সেই ফাইলে থাকা ঠিকানায় রওনা দিল। অপরদিকে আমি বগুড়ার সেই ঠিকানা অনুযায়ী একটা এতিমখানার সামনে চলে আসলাম। এতিমখানার সামনে আসতে ছোট ছোট কিছু বাচ্চা আমাকে দেখে রেদওয়ান ভাইয়া বলে কাছে চলে আসলো। এবার আমি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলাম, এখানে নিশ্চয়ই রেদওয়ান আছে। বাচ্চাগুলোকে নিয়ে আমি এতিমখানার ভেতরে প্রবেশ করলাম। সেইখানে থাকা হুজুররা আমাকে দেখে বলল, রেদওয়ান সাহেব, আপনার ঘুম হয়েছে? কালকে রাতে আপনি অনেক কষ্ট করেছেন, ওই জন্য আপনাকে আজকে আমরা জাগাইনি। এমনিতেই আপনি এতিমখানার জন্য অনেক কিছু করেছেন। তখন আমি ওনাদেরকে উদ্দেশ্য করে বললাম, আমি রেদওয়ান না, আমি হলাম রনি। আমার কথা শুনে সেখানে থাকা সবাই তো অবাক হয়ে গেল। ওরা মনে মনে ভাবছে আমি হয়তোবা রেদওয়ানের যমজ ভাই। তারপর আমি ওনাদেরকে বললাম, অবাক হওয়ার কিছুই নেই, আমি ওর কেউ না, কিন্তু আমরা সবাই তো আল্লাহর সৃষ্টি। আমি আর রেদওয়ান দেখতে একই রকম। তারপর ওনারা বলল, আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি রেদওয়ান সাহেবকে ডাকতেছি। এই বলে দুইজন হুজুর সেখান থেকে চলে গেল। একটু পর হুজুর দুজন প্রবেশ করলো, সাথে রেদওয়ান। আমি রেদওয়ানকে দেখে সত্যি অনেকটাই অবাক হয়ে গেলাম। দেখতে হুবহু আমার মতোই, কোনো অমিল নেই। যেখানে আমি নিজে অবাক হয়ে গিয়েছি সেখানে মানুষ তো অবাক হবেই। আর এখন আমি বুঝতে পেরেছি কেনই বা মেঘলা ম্যাডাম আর তার আম্মু সবাই আমাকে রেদওয়ান ভেবে বসেছে। এদিকে রেদওয়ান তো আমাকে দেখে চমকে গেছে, এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে সে। রেদওয়ান হয়তো ভাবছে এটা কি কোনো স্বপ্ন নাকি বাস্তব। সামনে থাকা ব্যক্তিটা দেখতে কিভাবে আমার মতো হুবহু হতে পারে? আমার তো কোনো যমজ ভাই নেই। তাহলে? তখন আমি সামনে গিয়ে রেদওয়ানকে উদ্দেশ্য করে বললাম, আমি হলাম রনি। আপনি হয়তো অনেক কিছুই ভাবছেন, আমি আপনার সব ভাবনা ক্লিয়ার করে দিচ্ছি। আপনি তো আপনার বাসা থেকে চলে এসেছেন, কিন্তু আপনার মা আপনার জন্য প্রতিদিনই কান্না করে। আপনার প্রতি আপনার পরিবারের কতটা ভালোবাসা সেটা হয়তো বা আপনি বুঝতে পারেননি। যখন আমি কথাগুলো বললাম সেটা শুনে রেদওয়ানের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। রেদওয়ান তখন আমাকে উদ্দেশ্য করে বলল, কিন্তু আপনি কিভাবে জানলেন? আপনি কি সত্যি বলছেন আমার মা আমার জন্য প্রতিদিন কান্না করতেছে? আমি বললাম, হ্যাঁ 100% সত্যি। আপনার পরিবার আপনাকে অনেক বেশি ভালোবাসে, তাই প্লিজ দেরি না করে আমার সাথে চলুন। রেদওয়ান বলল, আপনি কি করে এত কিছু জানলেন? তখন আমি সবকিছু রেদওয়ানকে খুলে বললাম। জেলখানা থেকে শুরু করে ওনাদের বাড়িতে পর্যন্ত কি কি হয়েছে সবকিছুই বললাম। সবাই আমাকে আপনি মনে করতেছে। আমি চাই মায়ের বুকে তার সন্তান থাকুক। তখন রেদওয়ান আমার কথা শুনে বলল, ভাই এভাবে বইলেন না। সত্যি বলতে আমি আপনার কষ্ট একটু হলেও বুঝতে পারছি। আমি দীর্ঘ অনেক দিন ধরে এইখানে আছি। পরিবারের উপর রাগ করে যখনই চলে এসেছি তারপর আমি বুঝতে পেরেছি পরিবার ছাড়া থাকাটা কতটা কষ্টের। একটু আগে তো আপনি বললেন আমার মা আমার জন্য কান্না করছে, তাহলে বোঝেন আমিও তো তার ছেলে, তাহলে আমার কতটা খারাপ লেগেছে। তবে আপনি হয়তো জানেন আমি কেন এসেছি। যেহেতু আপনি আমার বিষয়ে এতটা খোঁজ রেখেছেন তাহলে আমার বিষয়ে সবকিছুই আপনি জানেন। আমি বললাম, সবকিছু
কিছুই আমি জানি। তারপর আমি বললাম ভাই চলুন এবার আমার সাথে। রেদওয়ান বলল হ্যাঁ ভাই আমি এখনই রেডি হয়ে আসতেছি। তারপর সেখানে থাকা সকল বাচ্চাদের সাথে এবং হুজুরদের সাথে দেখা শেষ করে আমরা গাড়িতে বসে পড়লাম। রেদওয়ান আমার পাশেই বসলো। ড্রাইভার তো দেখে অবাক হয়ে যাচ্ছে। ড্রাইভার এর কিছুই জানে না। যখন আমাদের দুইজনকে একসাথে দেখলো তখন যেন ভূত দেখার মতো চমকে গেল। ড্রাইভারকে কিছু না বলে বললাম গাড়ি চালাতে থাকো, তুমি সোজা বাসায় নিয়ে চলো, সবকিছু পরে জানতে পারবা। আমি আর রেদওয়ান বাসার গেটের সামনে চলে এসেছি। এসে কলিং বেলে চাপ দিলাম। সাথে সাথে একজন এসে দরজাটা খুলে দিল। ভেতরে ঢুকতেই ম্যাডাম তো আমাদের দেখে অবাক। সাথে মেঘলা ম্যাডামের আম্মুও আছে। দুজন এক দৃষ্টিতে হা করে তাকিয়ে আছে। মেঘলা ম্যাডাম ভেবেছিল তার মাকে আজকে বলবে, কিন্তু এইভাবে যে দুজন একসাথে হয়ে যাবে এটা মেঘলা ম্যাডাম বুঝতে পারেনি। মেঘলা ম্যাডামের আম্মু বেশি চমকে গিয়েছে। মেঘলা ম্যাডাম তো জানে, তাই উনি তেমন অবাক হলো না, কিন্তু এটাতে অবাক হয়েছে যে দুজনকে একসাথে দেখতে পারতেছে। রনি কিভাবে রেদওয়ানের ঠিকানা পেল আর কিভাবে আবার রেদওয়ানকে নিয়ে আসলো। রেদওয়ান ধরে গিয়ে তার মাকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলল, মা আমি তোমাকে ছাড়া আর কোথাও যাব না, তুমি আমার জন্য অনেক কান্না করেছো, আমি সবকিছুই জানি। তখন রেদওয়ানের মা বলল, দেখ বাবা, তোর বিয়ে কিন্তু আফসানার সাথেই হবে। আমি তোর বাবাকে অনেক আগেই রাজি করিয়েছি, কিন্তু তোর যে রাগ তুই সেটা শোনার আগেই চলে গিয়েছিস। মানুষ এর থেকে বড় কিছু হলেও ঘর ছাড়ে না, তুই সামান্য এটাতে ঘর ছেড়ে চলে গেলি। তখন রেদওয়ান বলল, আম্মু আমি সরি, আমি অনেক বড় ভুল করেছি। এদিকে আফসানা রুম থেকে বের হয়ে দুজনকে একসাথে দেখে হা করে তাকিয়ে আছে। সে কি কোনো স্বপ্ন দেখতেছে নাকি বাস্তব? সে কোনো কথা বলতেছে না, একদম চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তখন মেঘলা ম্যাডাম তার আম্মুকে সবকিছুই খুলে বলল। যেহেতু তারা সবকিছুই জানে তাই আমাকে নতুন করে কিছু বলতে হয়নি। তারপর আমি ওনাদেরকে বললাম, আচ্ছা আপনারা তো আপনাদের সন্তানকে পেয়েছেন, আর আমার জন্য যতটুকু করেছেন এটার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। আপাতত আপনাদের সবাইকে বিদায়, আমি আজকেই চলে যাচ্ছি। তখনই ম্যাডামের আম্মু আমার কাছে আসলো আর আমাকে জড়িয়ে ধরে বলল, কোথায় যাচ্ছিস বাবা, তুই তো আমার ওই ছেলে। আমি বললাম, জি আন্টি, এতদিন আপনার ছেলেই ছিলাম, তবে হ্যাঁ আপনিও আমার মায়ের মতন, আমার তো মা নেই, তাই আপনিও আমার মায়ের মতো। তখন মেঘলা ম্যাডামের আম্মু বলল, আমি তোর মায়ের মতো না, আমি তোর মা। আজকে থেকে 22 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে আমাদের পুরো পরিবার হাসপাতালে ছিল। তোরা দুজন যমজ ভাই, কিন্তু তোকে পাইনি, রেদওয়ানকে পেয়েছিলাম। তোকে অনেক খোঁজাখুঁজি করেছি, কোথাও পাইনি আমরা। তোর জন্য কত রাত ঘুমাইনি, কতটা কষ্ট পেয়েছি এটা শুধু আমি জানি। তখন আমি বললাম, কি বলছেন আপনি এসব? আপনি কি করে আমার মা হন? আমি তো এই বিষয়ে কিছুই জানি না। ছোটবেলা থেকে তো আমি আমার আম্মুকে দেখেছি, আমার আম্মু তো কখনোই আমাকে এগুলো বলেনি। তারপর মেঘলা ম্যাডামের আম্মু বলল, নিশ্চয়ই ওই মহিলাটা অনেক ভালো, তা না হলে এভাবে নিজের সন্তানের মতো করে অন্য কাউকে বড় করবে না। তখন মেঘলা ম্যাডামের আম্মুর কথাগুলো শুনে আমি আরো বেশি অবাক হয়ে গেলাম, আর আমার চোখ বেয়ে বেয়ে শুধু পানি পড়তেছে। এটা আমি কি শুনতেছি আর কি বা দেখতেছি? তারপর মেঘলা ম্যাডাম এগিয়ে এসে বলল, রনি আম্মু ঠিকই বলেছে, আমি তোর ওই এলাকায় গিয়েছি, ওইখানে গিয়ে তোর নামে সবকিছু খোঁজ খবর নিয়েছি। তুই যার কাছে ছিলি ওই মহিলাটি অনেক ভালো ছিল। তখন আমি বললাম, তোমরা কি সত্যি বলতেছো? এটা বলতেই আম্মু আমাকে জড়িয়ে ধরে বুকের মাঝে। তারপর আমি আম্মুকে উদ্দেশ্য করে বললাম, কিন্তু আম্মু আমি ওই খুনের প্রতিশোধ নিয়ে ছাড়বো, যতই হোক উনি আমার মা ছিল। তখন আম্মু বলল, অবশ্যই নেব, কেন নিব না, তোর বোন তো আছেই। আমি বললাম, কিন্তু আমি একটা শপথ নিয়েছিলাম, যেদিন আমি প্রতিষ্ঠিত হতে পারবো আমি সেই দিনই আমার প্রতিশোধ নেব, কিন্তু আমার তো এখন কিছুই নেই। তখন আম্মু বলল, কে বলেছে তোর কিছুই নেই, এই সম্পত্তি তো তোদেরই। আমি বললাম, কিন্তু মা আমি এত বছর পরে এসেছি আর এখন জানতে পেরেছি আমি তোমাদের ওই ছেলে, তোমাদের এই সম্পত্তিতে আমার ভাগ দেওয়াটা কি উচিত হবে? আমার ভাই বোনেরও তো একটা হক আছে, আমি ওদের হকের মধ্যে কিভাবে হাত দেই? তখন রেদওয়ান আর মেঘলা বলল, কি যে বলিস ভাই, জায়গা সম্পত্তি দিয়ে কি আর হক পূরণ হয়? তুই আমাদের ভাই, এটাই হলো সবচাইতে বড় কিছু। আমরা আমাদের ভাইকে ফিরে পেয়েছি, এটাই আমাদের অনেক বড় পাওয়া। আমাদের যা কিছু আছে সবকিছু তোরও, কারণ আমরা একই মায়ের সন্তান। মেঘলা আপু বলল, কালকেই তাহলে তোকে নিয়ে সাথে পুলিশকে নিয়ে অমানুষদেরকে শাস্তি দিতে যাব। আমি বললাম, ঠিক আছে আপু। এতক্ষণে আফসানা বুঝতে পেরেছে এখানে কি ঘটছে। মেঘলা আপু আফসানাকে উদ্দেশ্য করে বলল, কি রে, তোর জামাই কোনটা, তুই কি চিনতে পেরেছিস? এদিকে আফসানা মনে মনে ভাবছে সে তো রেদওয়ান ভেবে রনিকে মনে মনে ভালোবেসে ফেলেছে। রনির কথাবার্তা আর তার প্রতি কেয়ারিং, এই বিষয়গুলো আফসানার ভীষণ ভালো লেগেছে। আফসানার এমন চুপ থাকা দেখে রেদওয়ান আফসানাকে বলল, তুমি একদম চিন্তা করো না, তোমার যদি আমাকে ভালো লাগে তবেই তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে কোনো জোর করব না, তবে আমার ভালোবাসা তোমার প্রতি সবসময় থাকবে। হ্যাঁ আমি একটু খারাপ, একটু বদমেজাজি, আমি জানি তুমি আমাকে ভয় পাও,
কিন্তু যদি পারো আমাকে ক্ষমা করে দিও। রেদোয়ানের মুখে কথাগুলো শুনে আফসানা অনেকটা অবাক হয়ে গেল। এটা কি রেদোয়ান নাকি রনি? রেদোয়ান এতটা বদলে গেছে, কিন্তু কিভাবে? তার কথা বলার মাঝে এখন অন্যরকম ভাব পাচ্ছি। আসলে মানুষ মাত্রই পরিবর্তনশীল। তখন আফসানা মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল সে রেদোয়ানকেই বিয়ে করবে। তার কারণ হলো দুজনকে তো দেখতে একই লাগে। যখন ভালোবেসেছি আমি তো জানতাম এটা রেদোয়ান, তাই আমি রেদোয়ানকেই বিয়ে করব। আমি মনে মনে ভাবছি আমার ভাইয়ের সাথে আফসানাকে অনেক মানাবে। আর আফসানার প্রতি আমার কোনো ভালোবাসা নেই। আমি এতটুকু জানি সে অনেক সুন্দর, কিন্তু হ্যাঁ, আমার মনে শুধু একজনের জন্য ভালোবাসা ছিল, সে হলো রিয়া। আমি ওকে কখনো ভুলতে পারবো না। ওকে আমি যতটা ভালোবেসেছি এর চেয়ে বেশি আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। তাই দ্বিতীয় কোনো নারীকে আমার জীবনে আনা কখনো সম্ভব হবে না। তারপর সেদিন সবাই অনেক আনন্দ নিয়ে খাওয়া দাওয়া করলাম, আর রাতে বাবার সাথে কথা বললাম। বাবা আমার সাথে কথা বলে অনেক কান্না করেছে। আমিও অনেক কান্না করেছি, কারণ ছোট থেকে আমি কখনো বাবা ডাকতে পারিনি। শুনেছি আমার বাবা ছোট থাকতেই মারা গিয়েছে, কিন্তু আজকে যখন আমি একটা পরিবার পেলাম, এর থেকে বেশি সুখের আমার কাছে আর কিছুই হতে পারে না। এখন শুধু আমার জীবনে একটাই চাওয়া, আমি আমার মায়ের খুনের প্রতিশোধ নিতে চাই। এখন শুধু আমার জীবনে একটাই চাওয়া, আমি আমার মায়ের খুনের প্রতিশোধ নিতে চাই। ইনশাআল্লাহ আমি কালকে সেই প্রতিশোধ নিয়েই ছাড়বো। রুমে শুয়ে আছি, হঠাৎ করে মনে হলো আমার বুকের উপর কেউ শুয়ে আছে। সাথে সাথে রুমের লাইটটা জ্বালালাম, দেখি আমার বুকে রিয়া শুয়ে আছে। আমি রিয়াকে দেখে তো অবাক হয়ে গেলাম, কারণ আমি সেই বইটা তো নষ্ট করে দিয়েছি। তাহলে রিয়া কিভাবে আসলো? আমি তো শুধু এটাই চেয়েছিলাম যে সেই বইটা যেন কেউ খারাপ কাজে না ব্যবহার করতে পারে। অবশ্য পরে আবার আফসোস হয়েছে, আমি যদি রিয়াকে নিয়ে আসতে পারতাম তাহলে হয়তোবা আমার কষ্ট লাগতো না। কিন্তু ওই যে কথাই আছে না, অযত্নে ফুল ঝরে যায়। আমার মনে ওর জন্য শুধু এখন ঘৃণা কাজ করছে। ভালোবাসা যতই থাকুক না কেন, ঘৃণা এখন ভালোবাসার উপরে ভারী হয়ে গেছে। তখন আমি রিয়াকে উদ্দেশ্য করে বললাম, তুমি এখানে কিভাবে? রিয়া আমাকে বলল, রনি, আমি ভুল করেছি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি তোমার সাথে। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমার জন্য আমার সবকিছু ফেলে রেখে চলে এসেছি। তুমি যেভাবে রাখবা আমি সেভাবেই থাকবো। আমি তোমার সাথে থাকতে চাই। আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই, তোমাকে নিয়ে মরতে চাই। আমি শুধু তোমাকেই চাই। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তখন আমি বললাম, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না রিয়া। রিয়া বলল, মিথ্যে বলো না, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি বললাম, আমার ভালোবাসা ছিল, কিন্তু এখন নেই। কারণ যে আমার ভালোবাসা বোঝেনি, যার জন্য এত কিছু করেছি, তার জন্য আমার ভালোবাসা থাকতেই পারে না। কথাগুলো বলতে রিয়া আমার পা জড়িয়ে ধরে ফেললো। জড়িয়ে ধরে কান্না করতে করতে বলছে, তুমি আমাকে প্লিজ লাস্টবারের মতো একটা সুযোগ দাও। আমি তোমার পা জড়িয়ে ধরে বলছি, আমাকে মাফ করে দাও। আমি বললাম, তোমাকে মাফ করে দিলে আমার আত্মা আমাকে অভিশাপ দিবে। আমি তোমাকে কখনো মাফ করতে পারবো না। আমার পা দুটো রিয়ার থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম। একটা সময় ধাক্কা দিয়ে ফেলে দিলাম, কিন্তু সে অনেক নাছোড়বান্দা। বারবার আমার পা জড়িয়ে ধরে আছে এবং অঝরে কান্না করছে। তখন নিজের মনকে বোঝালাম, হাজার হলেও তো ভালোবাসার মানুষ। সে যেহেতু তার সবকিছু রেখে আমার কাছে চলে এসেছে, তবে তাকে একটা চান্স দিয়েই দেখি। তখন আমি ওকে বুকে জড়িয়ে ধরে বললাম, আমার একটা শর্ত আছে, তুমি কখনোই আমার থেকে দূরে যেতে পারবা না। সবসময় আমাকে ভালোবাসবে, আমার সাথেই থাকবে। রিয়া বলল, হ্যাঁ, আমি তোমার সব শর্ত মেনে নিব। আর তুমি তো এটা জানোই, আমি যখন তোমাকে বিয়ে করে নিব তখন আর আমি পড়ি থাকবো না। তখন আমি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো। তখন আমি বললাম, হ্যাঁ, সেটা আমি জানি। আমি কখনো ওকে ক্ষমা করতাম না, কিন্তু যেহেতু ও আমার কাছে চলে এসেছে আর ওর প্রতি আমার ভালোবাসা একটুও কমেনি, তাই ওকে আমি বিয়ে করতে চাই। তারপর রাতে ওকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। অনেক স্বস্তি পাচ্ছি আজকে। সবকিছু যেন আমার লাইফে অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কেমন জানি সবকিছুই আলোকিত হয়ে গেল। একটা পরিবার পেলাম, ভালোবাসার মানুষ পেলাম। কোনো কিছুর অভাবই যেন মনে হচ্ছে না আজকে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি আর রিয়া নিচে গেলাম। আমার সাথে রিয়াকে দেখে আম্মু আপু সবাই অবাক হয়ে গেছে। আম্মু বলল, কি রে রনি, তোর সাথে এই মেয়েটাকে? আমি বললাম, সে অনেক কাহিনী আম্মু, তবে এতটুকু জানি ও আমার ভালোবাসার মানুষ। আম্মু বলল, আচ্ছা ঠিক আছে, তোর যেহেতু ভালোবাসার মানুষ, তবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি এমনিতেও তোর জন্য মেয়ে খুঁজতাম। যেহেতু তোর পছন্দ আছে, সেক্ষেত্রে আমার ওই কাজটা আর করা লাগবে না। আমি চাই তোদের দুই ভাইয়ের বিয়ে একসাথে দিব। মেঘলাকে উদ্দেশ্য করে আম্মু বলল, তোরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ কর, এখনই বের হব। আর পুলিশকে কল দিয়ে বলেছিস তো? মেঘলা বলল, হ্যাঁ, আমি সবকিছুই বলে রেখেছি, সবকিছুই রেডি আছে। তারপর আমরা সবাই মিলে নিচে গেলাম। নিচে গিয়ে গাড়ি নিয়ে সোজা রওনা হয়ে গেলাম। আর মেঘলা আপু দেখি সবকিছুই ঠিক করে রেখেছে। ওদের বর্তমান স্থায়ী ঠিকানা থেকে শুরু করে কোথায় কি কাজ করছে সবকিছুই আগে থেকে উনি রেডি করে রেখেছে। বুঝতে হবে তো, উনি একটা জর্জ, এই জন্য তার কাছে এসব কিছুই না। ঠিকানা অনুযায়ী গেলাম। গিয়ে দরজায় কলিং বেল দিতেই দেখি আমার চাচাতো বোন দরজাটা খুলে দিল। আমাকে দেখে ভয়ে ওর মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না।
তখন আমি ওকে বললাম, কি আমাকে ভয় পাচ্ছিস? ভয় পাস না, তোরা যা করেছিস তার শাস্তি তোরা পাবি। একটা কথা আছে, পাপ তার বাপকেও ছাড়ে না। পেছনে দেখি আমার সেই সৎ বাবা আমাকে দেখে অবাক হয়ে বলল, তোর মাকে যেভাবে মেরেছি আজকে তোকেও মেরে ফেলবো। ঠিক তখনই আমার পাশ থেকে পুলিশ দেখতে পেয়ে বলল, এই যে দেখেছিস, তোকে ধরতে পুলিশ চলে এসেছে। স্যার, ও পালিয়ে চলে এসেছে। ও ওর মাকে হত্যা করেছে, ওর মাকে খুন করেছে। আপনারা এখনই ওকে ধরুন, আর এখনই এই জানোয়ারের বাচ্চাটাকে জেলে নিয়ে যান। আমি ওর মুখ দেখতে চাই না। তখন মেঘলা ম্যাডাম বলল, কে কি করেছে তার সবকিছুই আমার কাছে প্রমাণ আছে, নতুন করে কিছুই বলা লাগবে না। মেঘলা ম্যাডামের কথা শুনে আমার সৎ বাবা আর আমার চাচাতো বোন ভয়ে কান্না করে দিল আর বলল, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে মাফ করে দিন প্লিজ। তারপর আমি বললাম, তোদেরকে ক্ষমা করে দিব, তবে একটা শর্তে। ওরা বলল, কি শর্ত? আমি বললাম, আমার মাকে ফিরিয়ে দে। আমার মায়ের কি দোষ ছিল? কেন আমার মাকে তোরা খুন করেছিস? কেন আমাকে আমার মায়ের খুনের আসামি করেছিস? সমাজের সামনে আমাকে খারাপ বানিয়েছিস, আমার জীবনটাকে তোরা নষ্ট করে দিয়েছিস। পারবি ফিরিয়ে দিতে? পারবি না। তখন আমি পুলিশদেরকে বললাম, আপনারা এখনই এই জানোয়ারগুলোকে জেলে নিয়ে যান। তখন মেঘলা আপু বলল, এতটুকু শিওর থাকো, যেহেতু তোমরা হত্যা করেছো সেক্ষেত্রে তোমাদেরকে আমি মৃত্যুদণ্ডই দিব। এটা আমি বলে রাখলাম, কারণ আমি এখন পর্যন্ত কাউকেই ছাড় দেইনি, আর তোদেরকে ছেড়ে দিব এটা কখনোই হতে পারে না। তোরা এতটা জঘন্য কাজ করেছিস, তোদেরকে তো মৃত্যুদণ্ড দেওয়াই লাগবে। মেঘলা আপুর কথা শুনে ওরা কান্না করে দিল আর বলতে শুরু করলো, প্লিজ আমাদেরকে মাফ করে দেন ম্যাডাম, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মৃত্যুদণ্ড দিবেন না। আপনারা হয়তো ভাবছেন দেখা হওয়ার সাথে সাথে কিভাবে মৃত্যুর জন্য দিতে পারে। মেঘলা আপু শুধু এটা বলেছে, সবকিছুর প্রমাণ আছে আমার কাছে। যেহেতু প্রমাণ আছে আর উনি যেহেতু জর্জ, সেক্ষেত্রে ওনাদের শাস্তি দেওয়াটা খুব সহজ। তাই আপু আগেই ওদেরকে বলে দিল। তারপর পুলিশ তাদেরকে জেলে নিয়ে চলে গেল। আমরা তো মহা খুশি, বিশেষ করে আমি আমার মায়ের খুনের প্রতিশোধ নিতে পেরেছি। নিজের চোখের সামনে ওদের মৃত্যুদণ্ড দেখব, এর থেকে খুশি আর কিছু হতে পারে না। দিন শেষে একটা পরিবার পেলাম, একটা ভাই পেলাম, সাথে বোন পেলাম, বাবা মা, এমনকি প্রিয় মানুষটাও। তাই এখন আমার জীবনে আর কোনো কিছুই চাওয়া নেই। তারপর আমরা সবাই বাসায় চলে আসলাম। এদিকে বাবাও দেশে চলে এসেছে। বাবা এসে আমাকে বুকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছে। আর তখন বাবা ঘোষণা দিল, আমার 2 ছেলের বিয়ে একদিনই হবে। আগামী 9 মার্চ আমার 2 ছেলের বিয়ে। আর আজকেই হলো সেই দিন। আমি তো অবাক হয়ে গেছি। আজকে 9 মার্চ আর আজকেই বিয়েটা সহজ হওয়ার কারণ শুধু একটাই, পাত্রপাত্রী দুইটাই রেডি। তাই এখন ঘরোয়াভাবে বিয়ে হবে, পরে ধুমধাম করে অনুষ্ঠান করে বিয়ে হবে। আমি তো অনেক বেশি খুশি। আমার অনেক স্বপ্ন ছিল আমার প্রিয় মানুষকে বিয়ে করে নিয়ে সুখে শান্তিতে থাকবো। এদিকে রেদওয়ানও মহা খুশি, সে তার প্রিয় মানুষকে বিয়ে করতে পারবে। রাতে আমাদের 2 ভাইয়ের বিয়ে, তাই আর দেরি না করে মার্কেট করে নিলাম। বিয়ের জন্য যা যা প্রয়োজন হয় সবকিছুই রেডি করে রাখলাম। রিয়া আর আফসানা দুজনেই অনেক খুশি, তারাও তাদের প্রিয় মানুষকে বিয়ে করতে পারছে। রাতে বিয়ের পরে বাসর ঘরে ঢুকলাম। রেদওয়ান আফসানাকে বলল, কি খালাতো বোন, আমাকে নাকি বিয়ে করবে না? এখন তো ঠিকই আমাকে বিয়ে করা লেগেছে। অন্যদিকে আমি রিয়াকে বললাম, অবশেষে আমি তোমাকে পেলাম। রিয়া বলল, অনেক কষ্টের পর আমরা দুজন দুজনের হতে পেরেছি। তবে একটা বিষয় আমার খুব খুশি লাগছে, তুমি তোমার পরিবারকে ফিরে পেয়েছো, সাথে তোমার প্রতিশোধ নিয়েছো। আমি অনেক খুশি হয়েছি, আর তুমি আমাকে মেনে নিয়েছো। আমি তোমাকে সারা জীবন ভালোবেসে আগলে রাখবো। আজকে আমাদের বাসর রাতে আমি তোমাকে কথা দিলাম। আব্বু আম্মু দুজনই আমাদের জন্য দোয়া করেছে, এমনকি আপু আমাদেরকে অনেক সাহায্য করেছে। এখন আমাদের সুখের শান্তিতে একটা পরিবার গড়ে উঠেছে, যেখানে রয়েছে সুখ শান্তি এবং একজন আরেকজনের প্রতি আত্মবিশ্বাস। এরপর আমি রিয়াকে জড়িয়ে ধরলাম, সাথে সাথে রিয়া তো লজ্জায় লাল হয়ে গেছে। এরপরে বাকিটা ইতিহাস, এগুলো আপনাদের জেনে কোনো লাভ নেই। আমরা এবার একটা সুখের সংসার গড়ে তুলব ইনশাআল্লাহ। আর কিছু কিছু গল্প এভাবেই সমাপ্ত করা লাগে। গল্পের মাঝে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। আর গল্পটা একটু তাড়াতাড়ি শেষ করে দিলাম। নেক্সট তোমাদের জন্য আরও বেশি ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।